আসসালামু আলাইকুম। শুভ স্যার আসসালামু সন্ধ্যা। আলাইকুম স্যার। আমি শাহ মোহাম্মদ তানভীর সিদ্দিকী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে আইটিইই ট্রেনিং এর কোঅর্ডিনেটর হিসেবে আছি। এখানে স্টুডেন্ট হিসেবে যারা আছে তারা সবাই আমাদের যে সামনের এপ্রিল মাসের 25 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে আমরা ট্রেনিং কার্যক্রমটি আমাদের বিশ্ববিদ্যালয়ে চালিয়ে নিচ্ছি এবং আমার সাথে আমার এখানে আরো দুজন কলিগ আছেন। আমি সাফওয়ান স্যারকে আজকে আমাদের যে গেস্ট আছেন বিসিসি থেকে ওনার পরিচয় দিয়ে ওনাকে ফ্লোর দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেশনটা বেসিক্যালি আইটিডব্লিউ এক্সামের বিষয়ে স্টুডেন্টদের বিভিন্ন কোশ্চেন্স থাকতে পারে বা কোশ্চেন প্যাটার্ন বা এই ধরনের জিনিসপত্র নিয়ে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু সাইদ মোহাম্মদ রেজওয়ান সাহেব, যিনি কোঅর্ডিনেটর হিসেবে আছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে। সো আমরা খুবই কৃতজ্ঞতার প্রতি শনিবার ছুটির দিনে রাতের বেলা সে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে আমাদের এবারের এপ্রিল মাসে যারা এক্সাম দিবেন আমাদের সকল স্টুডেন্ট যুক্ত হয়েছেন, সাথে আমাদের তানভীর স্যারও আছেন। আহ, যেহেতু একে 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 তো রাতের বেলা ছুটির দিনে আমরা একেবারে শুরু করে দিয়ে দিই। আমরা আবু সাইদ ভাইকে ফ্লোর দিচ্ছি এবং আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। আমি আবু সাইদ মোহাম্মদ রেজওয়ান, কোঅর্ডিনেটর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কর্মরত আছি। আমি ধন্যবাদ দিতে চাই তানভীর সিদ্দিকী স্যার এবং সাফওয়ান স্যারকে আজকে এই ছুটির দিনে এই সেশনটা অ্যারেঞ্জ করার জন্য। এবং আমি সরি স্টুডেন্টদের কাছে যে আজকে তাদের ছুটির দিনে মূল্যবান সময় 40 থেকে 45 মিনিট আমরা নিচ্ছি। তো আমি স্ক্রিনটা শেয়ার করতে চাই, আশা করি আমার কাছে পারমিশন দেওয়া আছে। জি, দেওয়া আছে। আচ্ছা, স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে, তাহলে আর কি আমি হ্যাঁ, শুরু করতাম। জি, হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ডিলে না করি আমরা মূল বক্তব্যে চলে যাই। তো আপনারা এখানে যারা আছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিএসসি অথবা তৃতীয় বা চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আইটিডব্লিউ বা আইটিই যেটাকে আমরা বলি আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন আগামী 25শে এপ্রিল শনিবার বাংলাদেশে একই সাথে 5 জায়গায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট এই স্থানগুলোতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র বাংলাদেশে না, যেহেতু এটি একটি আন্তর্জাতিক এক্সাম, এটা আরো বেশ কয়েক জায়গায় অনুষ্ঠিত হবে। আমরা আস্তে আস্তে সেগুলোই দেখবো আর কি। তো আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে আপনারা তো এই এক্সামের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন, আপনাদের স্যাররা অনেক কষ্ট করে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছেন, ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছেন। তো আসলে কেন পরীক্ষাটা দিব বা এই প্রশিক্ষণটাই বা কেন করছি, মূলত সেই কনসেপ্ট গুলো একটু আপনাদের মাথায় ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি একই সাথে পরীক্ষা বা এই সংক্রান্ত যে কোনো আপনাদের যদি জানার থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, সেগুলো আমি আমার নলেজে যতটুকু আছে আমি আপনাদের সাথে কনভে করার ট্রাই করবো। তো প্রথমে আইটিডব্লিউ সম্পর্কে একটু বলে নেই। আমরা এই পরীক্ষাটার ফুল ফর্ম অলরেডি দেখে ফেলেছি, ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন। এটা একটা ন্যাশনাল লেভেল আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন আর কি, বাংলাদেশের জন্য ন্যাশনাল লেভেল, বাট একই সাথে বিভিন্ন দেশে চলে, তো সেই সেন্সে এটাকে ইন্টারন্যাশনাল এক্সামও বলা যায়। তো মূলত এই পরীক্ষাটা 2013 সাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে এবং বছরে দুবার, সাধারণত অক্টোবর সেশনে একবার হয়, আরেকবার এপ্রিল মে এই ডিউরেশনটাতে একবার হয়। তো আপনারা এই এপ্রিল মে সেশনের যে এক্সামটা সেটাতেই মূলত কিছুদিন পরে অংশগ্রহণ করতে যাচ্ছেন। মূলত জাপান থেকে এটাকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করার উদ্দেশ্যে এই পরীক্ষা পদ্ধতিটা তারা চালু করে এবং মূলত এশিয়ান রিজিয়নে পরীক্ষাটা ভালোই আর কি পপুলার। দেখা গেছে যে এখনো সব দেশে এটা চালু না হওয়ার কারণে আমাদের বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে আসে। যেমন লাস্ট সেশনে শ্রীলঙ্কার একজন আসছিল, তো তাদের শ্রীলঙ্কায় আসলে পরীক্ষাটা কন্ডাক্ট হয় না, তো সে মোটামুটি সব অফিসিয়াল প্রসিডিউরস মেনটেন করে বাংলাদেশে পরীক্ষা দেয় এবং পরবর্তীতে সে জাপানে জব নিয়ে চলেও যায়। এটা আমাকে মানে সেই ইমেইলের মাধ্যমে জানাইছিল। তো আইটি এক্সামটা মূলত এশিয়াতেই পপুলার, এশিয়ার বাইরে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা পপুলার না হলেও যেহেতু এটা একটি আন্তর্জাতিক পরীক্ষা, তাই সেই সেন্সে এটার গ্রহণযোগ্যতা সবসময় সর্বদাই সব জায়গায় আছে। এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি এবং এই ম্যাপের মধ্যে আমরা বেশ কিছু
মানে কান্ট্রি হাইলাইটার দেখতে পাচ্ছি। তো এই দেশগুলোতে এই সার্টিফিকেশনটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তো এখানে আর নামগুলো আমি না বলে আপনারা দেখতেই পাচ্ছেন। সো পরবর্তী টপিকে চলে যাই। মূলত হচ্ছে জাপানের একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান বলবো না, মানে একটা অর্গানাইজেশন টাইপের, যেটাকে আমরা আইটিপেক বলছি। এই আইটিপেক যারা অর্গানাইজেশন, ওনারাই মূলত এই এক্সামিনেশন এবং এই ফুল প্রসেসটাকে কন্ট্রোল করে থাকে, এবং বাংলাদেশ এই আইটিপেক এর একজন মেম্বার, সাথে আরো বেশ কিছু মেম্বার রয়েছে। তো মূল কনসেপ্টটা কি এই পরীক্ষা পদ্ধতিটা চালু করার জন্য সেটা যদি বলি, তো মূলত আমরা জানি যে এই যে সাপোজ আপনি ড্যাফোডিলে পড়ছেন বা আরেকজন স্টুডেন্ট অন্য একটা ইউনিভার্সিটিতে পড়ছে, আপনি সাপোজ ড্যাফোডিল থেকে 3.6 পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, অন্য একটা বিশ্ববিদ্যালয় থেকে একজন 3.6 পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাহলে আপনাদের দুজনের মধ্যে আসলে ম্যাপিংটা কিভাবে হবে? যেহেতু আপনারা একটা সেন্ট্রালাইজড এক্সাম দিচ্ছেন না, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা অর্গানাইজেশন, ইভেন কান্ট্রি ওয়াইজে যদি আমরা ডিফারেন্সেস চিন্তা করি, তাহলে যেই ছেলেটা জাপান থেকে কোনো ইউনিভার্সিটিতে পড়ে 3.6 পেলো আর বাংলাদেশ থেকে পড়ে 3.6 পেলো, তাহলে এই দুজনের মধ্যে যোগ্যতার মাপকাঠিটা তারা কিভাবে বিচার করবে? তো মূলত এই ডিফারেন্সেসটাকে কাটানোর জন্যই মূলত তারা যেটা করেছে, তারা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করার চেষ্টা করেছে, আইটি স্কিল স্ট্যান্ডার্ড। আমরা যেমন ইংরেজি স্ট্যান্ডার্ড করার জন্য আমরা এখন আইএলটিএস এক্সাম দিই, অনেকেই ডুওলিঙ্গোতে দেন। তাহলে এটা দিয়ে আসলে কি হয়, এখানে আপনি একটা নাম্বার বা একটা গ্রেডিং পাচ্ছেন, যেটা দিয়ে আপনার ইংলিশ স্ট্যান্ডার্ড বা ইংলিশ কম্পিটেন্সির উপর একটা ধারণা পাইতে পারে আর কি যে কেউ। সেম ভাবে এই আইটি স্কিল স্ট্যান্ডার্ডের জন্য মূলত এই এক্সাম সিস্টেমটাকে তারা ইন্ট্রোডিউস করে, এবং এই স্কিল স্ট্যান্ডার্ডে তারা লেভেল রেখেছে 7টা, আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এর মধ্যে মূলত লেভেল 1 আর লেভেল 2 নিয়ে আমরা আজকে একটু বিশদভাবে আলোচনা করব। তুমি প্রিসাইজ আমরা লেভেল 2 নিয়ে আসলে বিশদভাবে আলোচনা করব, কারণ আপনারা লেভেল 2 এর জন্য ট্রেনিং করছেন। লেভেল 1 সম্পর্কে আমরা একটু বলে যাব, আর বাকি লেভেলগুলো সম্পর্কে একটা ছোট্ট ধারণা এখন দিয়ে নিই। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাকে একটু এক্সপ্লেইন করি। ছবিটাকে এক্সপ্লেইন করলে মোটামুটি আমি কি বলতে চাচ্ছি সেটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছি লেভেল 1 এ একটা চিকেন, যেটা কেবলমাত্র ডিম ফুটে বাচ্চাটা বের হয়েছে, তো এটাকে আমরা লেভেল 1 বলছি। তো এই লেভেল 1 এ যে চিকেনটা আছে, এটা হচ্ছে তার নিজে থেকে কিছু করার বা নিজে থেকে কিছু চিন্তা করার মতো সক্ষমতা নাই। তার মাদার বা তার মা তাকে যে খাবার দেয় বা যেভাবে সবকিছু দেখায় সে তাই করে। এখানে লেভেল 1 বলতে আসলে এই যে এখানে আমরা একটা মেটাফর ইউজ করেছি, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আমরা দেখি যে এখন যদি কেউ সিএসসি গ্রাজুয়েট না হয় বা আইটি গ্রাজুয়েট না হয়, তারপরেও তাকে রেগুলার বিভিন্ন আইটি রিলেটেড ওয়ার্ক করতেই হয়, তাই না? সাপোজ একজন ব্যাংকে জব করছে, তো সে বিবিএ বা এমবিএ করে ব্যাংকে ঢুকেছে, তো তাকে কি আইটি রিলেটেড কাজ করতে হচ্ছে না? রেগুলারলি তার হচ্ছে অফিসের বা ব্যাংকের যে সেন্ট্রালাইজড সিস্টেম যেটা আছে তাদের, সেগুলো তো তারা ম্যানেজ করতেই হচ্ছে। তার মানে মূলত লেভেল 1 বলতে তাদেরকে বোঝাচ্ছে যারা মেইনলি নন আইটি ব্যাকগ্রাউন্ডের পার্সোনাল, কিন্তু তাকে আইটি রিলেটেড কাজ করতে হচ্ছে। তাহলে কতটুকু জিনিস তার না জানলেই নয়, যেন পরবর্তীতে কোনো ঝামেলায় সে না পড়ে, কোনো বিপদে না পড়ে। তাহলে সেই জিনিসটা বোঝার জন্যই মূলত লেভেল 1। তো দেখা যায় যে লেভেল 1 এক্সাম আমাদের এখানে তো হয় প্রতি বছর লেভেল 2 এর সাথে একই সাথে। এই পরীক্ষাগুলো দিতে আসলে স্টুডেন্টরা আসে না, এই পরীক্ষাগুলো দিতে যারা অলরেডি বিভিন্ন জবে আছে তারাই আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর কি। স্টুডেন্ট আসে না বললে ভুল হবে, সংখ্যাটা খুবই কম থাকে। এরপরে লেভেল 2 এর কথাটা বলি। লেভেল 2 মেইনলি হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছে, আপনারা যেমন ফোর্থ ইয়ার স্টুডেন্ট বা থার্ড ইয়ার স্টুডেন্ট কিছুদিন পরেই কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, এখানে আপনি একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার হিসেবে জবে প্রবেশ করবেন, এবং আপনাকে আপনার টিম লিড বা বস যে আছে সে আপনাকে গাইড করবে, এবং তার সহায়তায়, তার অ্যাসিস্ট্যান্স নিয়ে কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন, তাই না? লেভেল 3 বলতে বোঝাচ্ছে যে নিজে নিজেই কাজ করতে পারে মোটামুটি। সাপোজ কয়েক বছর আপনি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলেন, এরপরে মোটামুটি আপনার একটা আইডিয়া চলে আসলো, আপনি এখন কাজ করতে পারেন। এবং লেভেল 4 হচ্ছে যারা হচ্ছে এই লিডারশিপ, মানে টিম লিড হতে পারে আর কি। বাকি লেভেলগুলো নিয়ে এখানে আলোচনা না করি। মূলত আপনার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4 পর্যন্তই আপনাকে পরীক্ষা দিতে হয় আর কি। বাংলাদেশে যদিও লেভেল 1 আর লেভেল 2 টাই আর কি এই পরীক্ষা দুটাই চলে, লেভেল 4 পর্যন্ত আমরা এখানে পরীক্ষা এখনো কন্ডাক্ট করছি না। আর লেভেল 5, লেভেল 6, লেভেল 7 যেগুলো দেখছেন, এই পরীক্ষাগুলো এগুলো রিটেন বেসড না, এরা
অলরেডি টেকনোলজিক্যাল ফিল্ডে অনেক এক্সপার্ট, বাট তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বা অন্যান্য যেসব ক্যাপাসিটি আছে একটা পুরো অর্গানাইজেশন লিড করার জন্য, সেই লেভেলগুলো বোঝানোর জন্য এগুলো দেওয়া হয়। এগুলোর পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এখানে এগুলো নিয়ে আমরা আলোচনা না করাই বেটার। মূলত লেভেল 1 আর লেভেল 2 সম্পর্কে যেটা বললাম, দুটো এক্সাম, একটা হচ্ছে আমরা সংক্ষেপে আইপি এক্সাম বলি, আইটি পাসপোর্ট এক্সাম, ইনফরমেশন টেকনোলজি পাসপোর্ট এক্সাম, এবং 2 নম্বরটা হচ্ছে এফই এক্সাম, যেটাকে আমরা ফান্ডামেন্টাল ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার এক্সামিনেশন বলি। তো ডিটেইলস একটু আগে আমরা আলোচনা করলাম, এবার আমরা অন্য টপিকে চলে যাই। তো পরীক্ষাটা দেওয়ার পরে এটার সার্টিফিকেশনটা সম্পর্কে একটু বলি। প্রথমত এই পরীক্ষাটা দেওয়ার ফলে 3 ধরনের সার্টিফিকেশন পাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। প্রথমত হচ্ছে যে আপনি তো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পাস করলে, যদি আপনি পাস করেন তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তো একটা সার্টিফিকেট পাচ্ছেন, সরকারি একটা সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে যদি আপনি বাংলাদেশের টপ 3 হাইয়েস্ট স্কোরারের মধ্যে একজন হন, তাহলে জাপান থেকে তারা একটা সার্টিফিকেট প্রেরণ করে, সার্টিফিকেট অফ এক্সিলেন্স, জাপান সরকার কর্তৃক স্বাক্ষরিত। আর আরেকটা হচ্ছে যে আমরা একটু আগে বলেছি যে এই পরীক্ষাটা শুধু বাংলাদেশেই হয় না, একই সাথে আরো বেশ কিছু কান্ট্রিতে সেই আপনি যেদিন পরীক্ষা দিবেন আরো অনেক জায়গায় পরীক্ষাটা একই সময়ে পরিচালিত হবে। তো এই সবগুলো দেশের একটা সেন্ট্রাল মেরিট সিস্টেমে যদি আপনি টপ 3 তে থাকেন, তাহলে এটার জন্য আপনার আলাদা একটা অ্যাওয়ার্ড থাকে। তাহলে এই 3 ধরনের সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। তো আপনি পাস করলে মূলত এই প্রথম সার্টিফিকেট যেটা বাংলাদেশ সরকার থেকে দিচ্ছে, এটা তো আপনি পাচ্ছেনই, আর বাকিগুলোর জন্য আপনাকে মেরিট পজিশনে টপ 3 তে থাকতে হবে। পরীক্ষাটা সম্পর্কে যদি বলি তাহলে আমাদের আমি এটা প্রথমেই বলে ফেলেছি যে 2টা লেভেলের পরীক্ষা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। একটা হচ্ছে লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2, যেটাকে আমরা আইপি এবং এফি বলে শর্টে জানি আর কি। তো এই পরীক্ষাটা বছরে দুবার হয়, এটা এপ্রিল মেতে একবার হয় আর একবার হচ্ছে অক্টোবরে হয়। আইপি এক্সাম যেটা, আমি সংক্ষেপে এটা বলে যাই যেহেতু এই পরীক্ষাটা আপনারা দিচ্ছেন না। আইপি এক্সামটা মূলত 120 মিনিট বা ঘন্টার হিসেবে বললে 2 ঘন্টা। পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ এমসিকিউ সিস্টেম হয় এবং এটার পাস মার্ক হচ্ছে 55%, মানে 100 তে 55 পেতে হবে। এফিটা নিয়ে এখন একটু ডিটেইলসে বলি। মূলত এটা সম্পর্কে আপনাদের বিভিন্ন প্রশ্ন তৈরি হবে। এখানে মূলত 2টা পার্টের এক্সাম হয়, আমরা এটাকে সাবজেক্ট এ বা মর্নিং এক্সাম বলি, আর এটা হচ্ছে সাবজেক্ট বি বা যেটাকে আমরা আফটারনুন এক্সাম বলছি। মর্নিং এক্সামটা সকালের দিকে হয়, এখানে তো মূলত মর্নিং নাম দেওয়া হয়েছে। তো এই এক্সামটা 90 মিনিটের, 10:30 থেকে 12টা এখানে লেখা আছে যদিও, তবুও আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরে সেখানে দেখে নেবেন যে সেখানে আমরা সময় কয়টা দিয়েছি, কারণ এই স্লাইডে তো এটা আনুমানিক সময় দেয়া, অ্যাডমিট কার্ডেই আপনার সঠিক সময়টা থাকবে। তো আশা করি মূলত এই সময়টাই থাকবে, তারপরেও একবার শিওর হয়ে নেওয়া ভালো, অ্যাডমিট কার্ড অবশ্যই চেক করে নেবেন। 2 নম্বরটা হচ্ছে আফটারনুন এক্সাম, এটা 1:45 থেকে 3:25 এই সময় পর্যন্ত হয়ে থাকে এবং এটা 100 মিনিট মূলত। এখন 1:45 হবে নাকি 2টাই হবে, এটা অবশ্যই আপনি আপনার অ্যাডমিট দেখে নেবেন, ঠিক আছে? এটা ভুল করা যাবে না, অ্যাডমিট কার্ড না দেখে এই স্লাইডে যে সময় বলা হয়েছে সেই সময়ে আসাটা ঠিক হবে না। এখন এই যে আমাদের এফি এক্সামটা, এখানে 2টা পার্ট বললাম, একটা সাবজেক্ট এ এবং একটা সাবজেক্ট বি। দুটাই হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের এক্সাম। মর্নিং এক্সামটা যেটা, সেটাতেও 60% পাস মার্ক এবং আফটারনুনে 60% পাস মার্ক। এখানে উল্লেখ্য একটা বিষয় হচ্ছে যে মর্নিং এবং আফটারনুন দুটো এক্সামই যদি আপনি পাস করেন, মানে দুটো পরীক্ষায় যদি আপনি পাস করেন, শুধুমাত্র তখনই আপনাকে আইটিই এফই পাসার বলা হবে, মানে আপনি একজন এফই পাসার হিসেবে তখনই গণ্য হবেন যখন আপনি দুটো পরীক্ষায় পাস করবেন। কিন্তু এমন ঘটনাও তো ঘটতে পারে যে আমি মর্নিং এ পাস করেছি, বাট কোনো কারণে আমি আফটারনুনে পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, এখানে আমার পাস মার্কটা উঠেনি কোনো কারণে। তাহলে কি হবে? তাহলে আপনাকে তখন হাফ পাসার হিসেবে আমাদের ডেটাবেজে আপনার ডিটেইলস সেভ করা হবে এবং অপর এক্সামটা যেটা আপনি পাস করতে পারেননি, সাপোজ মর্নিং পাস করেছেন আফটারনুন পাস করতে পারেননি, তাহলে পরের 2 সেশনে, অর্থাৎ এটা এপ্রিল সেশন, পরের অক্টোবর সেশন এবং 2027, এটা তো 2026 চলছে, তো 2027 এর আফটারনুন এপ্রিল সেশনের মধ্যে 2 বার আপনি এই পরীক্ষাটা শুধুমাত্র হাফ এক্সাম, মানে যেটা আপনি পাস করতে পারেননি শুধু সেই এক্সামটা দেওয়ার আরেকবার সুযোগ পাবেন। যদি অপর 2 সেশনের মধ্যে আপনি সেটা পাস করে ফেলতে পারেন, তাহলে তখন আপনাকে
ফুল পাসার হিসেবে আপনার সার্টিফিকেশনটা আপনাকে দেয়া হবে। মর্নিং এক্সাম এবং আফটারনুন এক্সামের কোশ্চেন গুলো আশা করি আপনারা দেখেছেন, মানে প্রিভিয়াস কোশ্চেন এবং প্রিভিয়াস আনসার শিট সবকিছুই অ্যাভেলেবেল অনলাইনে। তো আমি আপনাকে একটু পরে ওয়েবসাইটটা দেখাইও দিচ্ছি, যদি আপনারা নাও দেখে থাকেন সেখান থেকে ডাউনলোড করে সবকিছু পাবেন। আমরা দেখতে পাবো যে আমাদের মর্নিং এক্সামটা সাধারণ এমসিকিউ সিস্টেমের মতো হয়। আমরা যেমন ওই স্কুল কলেজে পরীক্ষা দিয়েছি থাকতে যে এ বি সি ডি চারটা অপশন, চারটার মধ্যে যে কোনো একটা আমাকে দেখাতে হবে, এই চারটার মধ্যে একটাই সঠিক উত্তর থাকে এবং আমাদেরকে একটাই অ্যান্সারই দেখাতে হবে, মাল্টিপল দেখানো যাবে না। মাল্টিপল দেখালে সেই প্রশ্নটা ভুল ভুল হিসেবে কাউন্ট হবে প্রশ্নের উত্তরটা। তবে আফটারনুনের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে, এখানে খেয়াল রাখতে হবে। এখানে 20টা প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে 5 করে, 5 20 100। হ্যাঁ, এবং এখানে কিন্তু অপশন এ বি সি ডি না, এখানে এ থেকে জে পর্যন্ত অপশন আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, মানে অনেকগুলো অপশন, অনেকগুলো অপশনের মধ্যে একটা উত্তর, একটা সঠিক উত্তর, এটা বাছাই করে নিতে হবে। কোনো পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং নেই, তাই পরীক্ষার হলে অবশ্যই সবকিছু দাগায় আসা উত্তম হবে। আশা করি এখানে পরীক্ষা সম্পর্কে আমি যেটা বলেছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এই পার্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী আলোচনা নিয়ে আবার প্রশ্ন নিব আমরা। এই আচ্ছা, পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। না স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এখন চলে যাই, এক্সাম রিকোয়ারমেন্টস কি, পরীক্ষায় অংশগ্রহণ বা পরীক্ষায় বসার জন্য কি রিকোয়ারমেন্টস লাগবে। তো মূলত আপনারা প্রিপারেশন নিতে যে বা প্রিভিয়াস কোশ্চেন দেখে অলরেডি বুঝে গেছেন যে এই পরীক্ষায় যদি কেউ পাস করতে পারে তাহলে তার আইটি নলেজ যে আছে, তা এটা নিয়ে আসলে সন্দেহ থাকার কোনো কারণ নেই। তাই এটার জন্য আলাদা করে কোনো রিকোয়ারমেন্টেরও প্রয়োজন তারা রাখেনি। আইটি পেড যারা মানে আলাদা অথরিটি আছে তারা আলাদা কোনো রিকোয়ারমেন্টস রাখে নাই। বয়সের কোনো বাধা নেই, কোনো ডিগ্রি বা ডিপ্লোমাও তাদের জন্য প্রয়োজন নাই। মূলত আন্ডার গ্রাজুয়েটস যারা তারা মূলত বেশি প্রেফার করে এই জায়গায়। আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সও নেসেসারি না। এবং আপনার আইটি, স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট, এই তিনটা টপিকের উপর বেসড করেই পুরো পরীক্ষা পদ্ধতিটা সাজানো হয়েছে। প্রশ্নগুলো দেখলে আপনারা দেখবেন যে এই 3 ক্যাটাগরির প্রশ্নই থাকে, আইদার আইটি রিলেটেড প্রশ্ন ডিরেক্ট, মানে আপনার টেকনিক্যাল প্রশ্ন, অথবা স্ট্র্যাটেজিক্যাল প্রশ্ন এবং ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন। ম্যানেজমেন্ট রিলেটেড এই পার্টটাই মূলত আপনাদের কাছে একটু দুর্বোধ্য লাগতে পারে। আইটি বা টেকনোলজি রিলেটেড প্রশ্ন তো আপনারা তো পড়েই আসছেন 4 বছর ধরে, বাট ম্যানেজমেন্টটা যেহেতু আপনাদের হয়তোবা ওইভাবে পড়া হয় না, একটা বা দুটো কোর্স হয়তোবা থাকে প্রথম দিকে, প্রথম সেমিস্টারগুলোর দিকে, তাই এটা হয়তোবা একটু আপনাদের আবার দেখতে হতে পারে। এবার মানে অ্যাডভান্টেজেস কি কি, মানে পরীক্ষাটা দিয়ে কি হবে, যেহেতু এটা একটি আন্তর্জাতিক পরীক্ষা, তাই এটা আপনার অবশ্যই আপনার রিজিউমে বা সিভিতে একটা আলাদা মাত্রা অ্যাড করবে। দ্বিতীয়ত আপনার আহ, যে কয়টা দেশের কথা আমরা বললাম এই প্রত্যেকটা দেশেই এই সার্টিফিকেশনের ভ্যালু আছে। এবং আমরা তো বললামই যে সরকার কর্তৃক অ্যাকনলেজড সার্টিফিকেট আপনি পাচ্ছেন। এরপরে আসলে কি পার্টগুলো রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটার জন্য আমি এই স্লাইডটাতে একটু পরে আবার ফেরত আসবো, আমি একটু সামনে থেকে আসি। তো আমাদের এই পরীক্ষাটা প্রশ্ন যদি আপনারা দেখেন তো পাশের হার বাংলাদেশে আসলে একটু কম। 2013 সাল থেকে চলছে এক্সামটা এবং ডিসেম্বর 2025 পর্যন্ত আমাদের এখন পর্যন্ত 547 জন এফি পাসার আছেন। তো রিসেন্টলি আমরা একটা সার্ভে করার ট্রাই করছিলাম, তো সার্ভেটাতে আসলে আমরা অনেককে রিচ করতে পারি নাই, অনেকেই তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছেন, অনেকে বিদেশে চলে গেছেন, তাদের সাথে যোগাযোগ করা যায় নাই। এর মধ্যে আমরা 163 জনের রেসপন্স পাইছি আর কি, একটা গুগল ফর্ম দিয়ে আমরা ট্রাই করছিলাম। 163 জন সোফার আমাদেরকে রেসপন্স করছে। এর মধ্যে অনেকেই হচ্ছে জাপান, ইউএসএ, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর সহ বিভিন্ন চাকরিতে আছে, বাংলাদেশেও বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরিতে তারা জব করছে এবং বাইরে যারা আছে অনেক ভালো পজিশনেই আছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি পরীক্ষাটা দিলেন এরপরে কি হবে, আপনার যদি আমরা শুধু বলবো না যে এটাই যে আপনাকে জাপানে যেতেই হবে, এমন না ব্যাপারটা।
এই পরীক্ষার সিলেবাসটা যদি আপনারা দেখেন বা এই পরীক্ষায় যদি আপনারা অ্যাটেন্ড করার জন্য প্রিপারেশন নেন, আপনারা যারা ফাইনাল ইয়ারে আছেন দেখবেন যে আপনাদের পুরো 4 বছরের পড়াশোনা একবার ঝালাই হয়ে যাচ্ছে। কিছুদিন পরে কর্মক্ষেত্রে গেলে যখন আপনারা বিভিন্ন ইন্টারভিউ ফেস করবেন বা পরীক্ষায় ফেস করবেন, দেখবেন আপনার এটা অবশ্যই আপনাকে হেল্প করছে। দ্বিতীয়ত, যদি আপনার জাপান যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কি করবেন আপনি? জাপান যাওয়ার জন্য ওদের একটা ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, যেটাকে আমরা B-JAT বিজেট হিসেবে আমরা চিনি বা আমরা বিজেট বলি। এই ট্রেনিং প্রোগ্রামটা আগে আমরা আমাদের বিল্ডিং এ, যেখানে আপনারা পরীক্ষা দিতে আসবেন কিছুদিন পরে, এখানেই অ্যারেঞ্জ করতাম। তো এরপরে কিছুদিন 1-2 বছর আগে আমরা এই ট্রেনিং প্রোগ্রামের ভেন্যুটা এখান থেকে সরায় NSU তে নিয়ে গেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এখন সেটার ভেন্যু। সেখানে একটা 6 মাসের একটা ট্রেনিং চলে। মূলত মাস নয়, এটাকে আসলে তারা সপ্তাহ হিসেবে ভাগ করে। তো মোটামুটি দিন হিসেব করলে সেটা 5.5 মাসের মতো হয়। এই জন্য আমরা এটাকে শর্ট আর কি 6 মাসই বলি। এই বিজেট ট্রেনিং এ তারা কি করে, তারা এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখায়, তাদের নর্মস এটিকেট সহ তাদের যদি আরো কিছু প্রয়োজন হয় সেগুলো শেখায়, এবং লাস্টে ট্রেনিং এর লাস্ট 2-3 উইকে জাপানিজ কোম্পানিগুলো এসে ডিরেক্ট ইন্টারভিউ করে রিক্রুটমেন্ট করে আর কি তারা, এবং তাদেরকে নিয়ে যায়। যদি কেউ যেতে না চায় তাহলে বাংলাদেশে বেশ কিছু জাপানিজ কোম্পানি আছে, তারা এখানেও জব করতে পারে চাইলে, আর যেতে চাইলে তাদেরকে নিয়ে যাওয়া হয় আর কি। তো যদি আপনি ITEE পরীক্ষাটা দেন তাহলে আপনার জন্য হচ্ছে এই ফ্লো চার্টটা, যে আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে একটা ডিরেক্ট ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউয়ে তারা আপনার মৌখিক ভাইবা যেটা বলি আমরা, এটা তো হবেই, সাথে আপনার প্রেজেন্টেশন, এরকম আরো বেশ কয়েকটা টাইপের ইন্টারভিউ যারা নেয়, নিয়ে আপনাকে ফাইনালি সিলেক্ট করে। আর যদি আপনি ITEE পাস না হন তাহলে আপনাকে বাম পাশের ফ্লো চার্টটা ফলো করতে হয়। এখানে একটা লম্বা প্রসেস ফলো করতে হয়। এখানে মানে টিকার সম্ভাবনাটা অনেক কমে যায়। প্রথমত সাপোজ আপনার ডকুমেন্টস প্রথমে স্ক্রিনিং করে তারা, এখানে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে ওখানে ওরা আরেকটা এক্সাম অ্যারেঞ্জ করে, সেই পরীক্ষায় বসতে হবে। তারপরে আবার ইন্টারভিউর যতগুলো প্রসেস আছে সবগুলোতে বসার পরে ফাইনালি সিলেক্টেড হইলে হতে হয়। এখন সাপোজ আপনি ITEE পাস হলেন এবং আপনি বিজেটে অ্যাপ্লাই করলেন। তো বিজেটটা আগে বছরে 2 বার হতো, বাট এই বর্তমানে সিচুয়েশনে করোনা পরবর্তী এবং তারপরে বিশ্বব্যাপী যে যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক মন্দা চলছে, এখন এই সংখ্যাটা একটু কমে গেছে। হ্যাঁ, আগে লার্জ অ্যামাউন্টে তারা নিয়ে যেত, বাট এখন কিছুদিন থেকে 1-2 সেশন থেকে একটু কমতির দিকে আছে, তাই কম্পিটিশনটা এখন একটু বেশি। বাট ITEE পাসের জন্য বাকিদের তুলনায় মোটামুটি ভালো। এখানে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে আলাদা। মূলত বিজেটে যারা জয়েন করছিল এর মধ্যে বিজেটে জয়েন করার পরে 250-এর অধিক শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থী, পরীক্ষার্থী যাই বলি না কেন, তাদেরকে ডিরেক্টলি জব নিয়ে জাপানে প্লেস করা সম্ভব হয়েছে। এবং বিজেট ট্রেনিং এ অ্যাটেন্ড করা মোটামুটি 98% এর উপর পরীক্ষার 97 থেকে 98% শিক্ষার্থী জাপানে অথবা জাপানিজ বাংলাদেশি কোম্পানিতে জব প্লেসমেন্ট হয়েছে। বাকি যাদের হয়নি, তাদের না হওয়ার কারণ কি, তারা ট্রেনিংটা কন্টিনিউ করেনি, তারা ট্রেনিংটা মাঝপথেই ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমাদের একজন শিক্ষার্থী আনফরচুনেটলি সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই কারণে সে আর পরবর্তীতে কন্টিনিউ করতে পারেনি। আর অনেকেই আবার ট্রেনিং মাঝখানে ছেড়ে দিয়েছে, অনেকে বাইরে যায় নাই, বাইরে যাবে না, তাই এটা ট্রেনিংটা কন্টিনিউ করেনি। তো মোটামুটি আমরা 250 প্লাস স্টুডেন্টকে ডিরেক্টলি প্লেস করতে পেরেছি, এবং প্লেস করেছি ভালো ভালো কোম্পানিতে। আমার এক ফ্রেন্ড, সে এটার মাধ্যমে সুজুকিতে আছে। তারপরে কিছুদিন আগেও চুয়েটের একটা ছেলে রাকুটিনে জব পেলো। তো এরকম ভালো ভালো জায়গাতেই আছে। আমার কাছে ওদের ডেটাগুলো আছে, বাট যেহেতু প্রাইভেসির একটা ব্যাপার আছে, তাই আমি সেই ডেটাগুলো এখানে দেখাচ্ছি না। এবার আসি আরেকটা বিষয়, যে তাহলে জাপান, মূলত আমরা সবাই হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে চাই, আমেরিকা বা ইউরোপ। তবে যদি কেউ জাপান ট্রাই করতে চান করতে পারেন, তারা অত্যন্ত ভদ্র একটা জাতি। যদিও একটু ওয়ার্কহলিক, কাজ করতে তারা অনেক পছন্দ করে। আর ইউজুয়ালি দেখা যায় যে এই জাপান বা এই ধরনের কান্ট্রিগুলোতে ইমিগ্রেশন পাওয়া যায় না। বাট ITEE এর ক্ষেত্রে আলাদা। ITEE এর ক্ষেত্রে তারা একটা আলাদা প্রেফারেন্সিয়াল ইমিগ্রেশন ট্রিটমেন্ট দিয়ে থাকে, অর্থাৎ মানে ইমিগ্রেশনটা সেখানে যারা ITEE থাকে তাদের জন্য সোজা।
আর বিজেট করার পরে যদি সাপোজ আইটিডব্লিউ পাস করার পরে আপনারা একটা খোঁজ রাখবেন বিজেটের নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে। যদি সেখানে জয়েন করার সুযোগ হয়ে থাকে 10,000 টাকা লাগে 6 মাসের জন্য। 10,000 টাকা আসলে এটা খুবই নামমাত্র একটা মূল্য। মূলত এটা হচ্ছে জাস্ট টোকেন অফ এপ্রিসিয়েশন হিসেবে তারা নেয়, বাট তারা ওখানে যে প্রশিক্ষণ দেয় সেটার জন্য আসলে 10,000 টাকা অনেক কমই বলা যায়। যদি আপনাদের যাওয়ার আসলে ইচ্ছে থাকে তাহলে এই B-JET এটা লিখে ফেসবুকে সার্চ দিবেন, তাদের ওখানে গেলেই সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। মাঝখানে তাদের কার্যক্রমটা 1-2 সেশনের জন্য একদমই বন্ধ ছিল, তারপরে তারা আবার নতুন করে শুরু করেছে। তো আশা করি আবার নতুন উইন্ডো ওপেন হচ্ছে। আর তাছাড়াও জাপান যাই বা না যাই, একটা অ্যাচিভমেন্ট হিসেবে আইটিডব্লিউ একটা সার্টিফিকেট আপনার থাকতেই পারে। আমরা বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ পরিচালনা করছি, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিশ্ববিদ্যালয়ের নাম আমরা এখানে দিয়ে রেখেছি। আপনাদের বিশ্ববিদ্যালয়ের নামও হয়তো বা এখানে আছে, অথবা আমি হয়তো অ্যাড করতে ভুলেও যেতে পারি। তো এই আর কি আমার মোটামুটি প্রেজেন্টেশন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এখন তারপরেও প্রশ্ন থাকবেই, আপনাদের যার যার যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। অসংখ্য ধন্যবাদ রিজন ভাইয়াকে। এত সুন্দরভাবে সবকিছু আমার কাছে মনে হচ্ছে আইটিডব্লিউ এক্সামের মানে ফার্স্ট টু লাস্ট পুরোটাই ভাই খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে আমাদের মাঝখানে। তারপরেও অনেক সময় কারো কোনো প্রশ্ন থাকতে পারে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার এই যে বিজেট যে প্রোগ্রামটা আছে, হ্যাঁ, আমরা জি। যখন ডাইরেক্ট স্ক্রিনিং এ যাব বা যদি পাস করার পরে ডাইরেক্ট স্ক্রিনিং এ যাই, তখন ওই ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে যদি একটু বলতেন যে কতদিন বা কতদিন ব্যাপী বা এটার বেনিফিট কি এটা। প্রশিক্ষণ কার্যক্রমটা বিজেটের 6 মাস ব্যাপী, মোটামুটি 5.5 মাস থেকে 6 মাসের ডিউরেশন ট্রেনিংটা চলে। তো এই ট্রেনিংটা শেষ হওয়ার শেষের দিকে লাস্ট মান্থে জাপানিজ কোম্পানিগুলো এসে ডিরেক্টলি হায়ার করে নিয়ে যায়, অথবা আপনাকে বাংলাদেশি যেগুলো জাপানিজ কোম্পানি যদি আপনি দেশে থাকতে চান তাহলে এগুলোতে প্লেস করে দেয় আর কি। মূলত জব রিক্রুটমেন্ট করে সহজ কথায় বলতে গেলে। এবং জাপানে যাওয়ার জন্য যদি আপনি সিলেক্টেড হন, ভিসা, প্লেন ফেয়ার, বিমানের ভাড়া, তারপর আপনার কাপড় চোপড় কেনা সহ যত যাবতীয় খরচ সেই দেশে যাওয়ার জন্য সবকিছুই তারা বেয়ার করে, আপনাকে 1 টাকাও খরচ করতে হয় না। বাট ইফ ইউ আর সিলেক্টেড, অবশ্যই যদি আপনি সিলেক্ট হন, বিজেটে যদি সিলেক্ট হন তাহলে জব পাবেন, এটা 100% গ্যারান্টি। ওখানে সিলেক্ট হওয়ার পরে কেউ ছেড়ে না দিলে তার জব হয় নাই, এমন হয় নাই কখনো। থ্যাংক ইউ স্যার। আর আরেকটা প্রশ্ন যেটা মেন আর কি, কি হাউ টু গেট এ প্রপার প্রিপারেশন অফ দিস এক্সাম। আইটিডব্লিউর প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের স্যাররা তো ট্রেনিং দিচ্ছেনই, সেটার গাইডলাইনগুলো ফলো করবেন। আমরা একটা অনলাইন প্রশিক্ষণও পরিচালনা করছি, যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের এই আইটিডব্লিউ পরীক্ষার সাথে জড়িত। আমি এখানে একটা জিনিস বলি যে আমাদের এই যে প্রত্যেকটা দেশ আছে, প্রত্যেকটা দেশেই একটা করে কোশ্চেন মেকিং কমিটি আছে। এই কোশ্চেন মেকিং কমিটিগুলোর মেম্বাররা প্রশ্ন তৈরি করে করে জাপানে পাঠায়, এবং এই প্রশ্নগুলো প্রত্যেকবারই হচ্ছে ইউনিক হয়। হ্যাঁ, এই প্রশ্ন আপনি কখনোই কোথাও খুঁজে পাবেন না, সবসময় ইউনিক হয়। তো এই প্রশ্ন প্রণয়ন কমিটির যে মেম্বাররা আছে সেই স্যারদের 2-1জনকে আমরা রিকোয়েস্ট করে একটা ফ্রি অনলাইন ট্রেনিং এর ব্যবস্থাও করেছি। আপনারা হয়তো বা অনেকেই আমার ইমেল পাইছেন, তো সেটাতে যদি অ্যাটেন্ড করে তাহলে স্যারদের কাছ থেকে আরো অনেক দিক নির্দেশনা পাইতে পারেন। আপনাদের স্যাররা তো অনেক কষ্ট করছেই, এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরেকটু জানলে খারাপ হয় না, তাহলে সেক্ষেত্রে এই ট্রেনিংটাতেও আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এটা প্রতিদিনই হচ্ছে সন্ধ্যাবেলা 6:30 থেকে 8:30 পর্যন্ত এই জি গুগল স্যার। মিটে হচ্ছে। ঠিক আছে। এই তো। আর আমি একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, এই যে itpec.org, এখানে আসলে আইটি সম্পর্কে ডিটেইলস সবকিছু পাবেন। প্রিভিয়াস যে পাস্ট এক্সাম গুলো আছে সেই এক্সামের কোয়েশ্চেন, তারপরে সলিউশন সহ সবকিছু এখানে অ্যাভেলেবেল। বিভিন্ন যদি আপনার অনলাইন ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে ইচ্ছে করে বা অনলাইনে বিভিন্ন ম্যাটেরিয়াল পাইতে ইচ্ছে করে, তাহলে এখানেই দেখবেন যে সবকিছু আছে, খুঁজলেই পাবেন। ই লার্নিং একটা প্ল্যাটফর্ম আছে, এখানেই কোথাও আমাকে তো খুঁজতে হবে যেহেতু অনেকদিন ধরে সেটাতে ঢুকি নেই। ওখানে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে চাইলে আপনি হচ্ছে তাদের ই লার্নিং ম্যাটেরিয়াল গুলো দিয়েও প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে।
জি স্যার। ধন্যবাদ ধন্যবাদ রেজন ভাইকে। এখন যে বিষয়টা আমরা এখানে যেটা করতেছি আমাদের ড্যাফোডিলে, আমাদের এখানকার মোস্টলি স্টুডেন্ট এবার এই রিসেন্ট পাস করে গেছে। আর 64 ব্যাচ থেকে যারা এখন ফাইনাল ইয়ারে আছে সেখান থেকে আছে 7-8 জন স্টুডেন্ট। তো আচ্ছা আমরাও ক্লাসগুলো অনলাইন অফলাইন এভাবে মিলিয়েই নিচ্ছি। আর সাফওয়ান স্যার যিনি আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাফওয়ান স্যারই বেশি ক্লাস নিচ্ছেন। সাফওয়ান স্যার আমাদের রুয়েট থেকে গ্রাজুয়েট এবং উনি স্যার আমি এখানে একটু স্টুডেন্ট বলি থাকা। স্যার, ভাই আমাকে চিনেছে কিনা, ভাইয়াও কিন্তু রুয়েটারি। রিজন ভাই আমাকে চিনতে পারছেন কি? আমি সিএসসি 17 এর। আচ্ছা, আমি আসলে ওভাবে মনে নাই, আমি আচ্ছা সিএসসি আচ্ছা, 15। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনি আর কি, আপনি আমাকে চিনছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, পরিচয় হয়ে আপনার তো ভালো অ্যালাম লাগলো। নাই তাহলে। আমরা যেটা করেছি সাফান সাইদ ভাই, যে আমাদের সাফান স্যার আইটি পাসার, ফুল পাসার। তো আমরা আচ্ছা ক্লাসগুলোতে সাফান স্যারকেই রাখি। উনি ক্লাসগুলোতে যেটা করছেন, প্রশ্নগুলো একদম ভেঙে ভেঙে সমাধান বুঝায় দেয় স্টুডেন্টদেরকে। যেটা আচ্ছা হচ্ছে এখন স্টুডেন্টরা জবে আছে, সেক্ষেত্রে ফুল সাপোর্টটা ওদের পাওয়া যাচ্ছে না। এই জন্য আজকে থেকে আমি ওদেরকে, যেটা আপনার আজকে সেশনটা একটু মোটিভেট করবে ওদেরকে, আমি আজকে এখানে অনেক মোস্টলি সব স্টুডেন্টই আমার আছে, যারা 22 জন 24 জন রেজিস্ট্রেশন করছে, তার বাদেও আছে। আমি আজকে থেকে বলবো যে আগামী যে সময়টা আছে 25 এপ্রিল পর্যন্ত, এখানে যাদের তোমাদের ফাইনাল পরীক্ষা আছে, আমরা হেড স্যারের সাথে কথা বলে ওই 25 তারিখে, এপ্রিল মাসের 25 তারিখে যে পরীক্ষাটা, এটা আমরা ডেট শিফট করে পরবর্তী ইমপ্রুভমেন্ট পরীক্ষার সময় নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এতে কোনো সমস্যা নেই, বিগত সময় এটা আমরা করেছি। এই জন্য আগামী যে সময়টা, আজকের 11 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ক্লাসগুলো মিস না দেওয়া। সাফওয়ান স্যার তো এখন অনেক অনেক সময় তোমার ক্লাসে কম আসো বলে রেকর্ডের ভিডিওগুলো রেডি করতেছে, এগুলো তোমাদেরকে যখন টাইম টু টাইম দিবে, ভিডিওগুলো একটু দেখা। আর যেটা সবসময় শুরুতে আমি বলেছি, যে ড্যাফোডিল 2020 সাল থেকে এই ট্রেনিং এর সাথে আছে, 20, 22, 23, 24 এবং এই 26-এ সবসময় ট্রেনিং এ একটা ভালো। এবং আমাদের এখান থেকে কিন্তু পাসারও আছে। এই জন্য তোমাদের ব্যাচ থেকে যেহেতু তোমার বেশি গ্রাজুয়েশন কমপ্লিট করা, যারা জবে আসো বা যারা জবে নাই, যারা জবে নেই, তারা একটা ভালো পড়াশোনা দিয়ে একটা সার্টিফিকেশন, এবং এই সার্টিফিকেশনের মূল্য সবসময়ই কোথাও না কোথাও থাকেই। এই কারণে আসলে যেটা এত কষ্ট সবাই করতেছে, এই জন্য আমার সাজেশন থাকবে যে সবাই যেন আগামী এই 12-13টা দিন আছে, এটা একটু কাজে লাগিয়ে পরীক্ষাটা ভালো করে দেওয়া। এতটুকু আমার পক্ষ থেকে। বাকি যদি আর কারো আলোচনা না থাকে, তাহলে আমরা শেষের দিকে যাব। আচ্ছা, আমি তাহলে একটু অ্যাড করি। তানভীর স্যার যেহেতু বললেন এখানে অনেকেই জবে আছেন আপনারা, তাহলে আপনাদের জন্য আসলে বিজে ট্রেনিং এ মানে চান্স পাওয়ার চান্সেস আরো অনেক বেড়ে যায়। কারণ আপনারা যদি এখানে আইটিডব্লিউ একটা সার্টিফিকেশন নিয়ে বিজেটে অ্যাপ্লাই করেন এবং সেখানে যদি আপনি দেখেন যে অলরেডি জবে আছেন, তাহলে আপনার জন্য সেখানে চান্সেস অনেক বাড়ে। কারণ আপনাকে জাপানে তাদের নিয়ে যে ডিরেক্ট মানে কাজে লাগানো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো যদি কারো আপ স্কেলিং এর প্রয়োজন হয় বা ক্যারিয়ারে একটা বুস্টের মনে হয় যে একটা বুস্ট দরকার, অবশ্যই ট্রাই করতে পারেন একটা। খুব একটা কঠিন এক্সাম না, আপনারা ভার্সিটি লাইফে যা পড়ছেন দেখবেন যে ঘুরে ফিরে সেগুলোই। আর আপনাদের সাফওয়ান স্যার তো আছে, সে নিজেও আইটিডব্লিউ পাসার। তো ইউজুয়ালি দেখা যাবে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি ভেঙে ভেঙে স্যার যেভাবে পড়াচ্ছে, এগুলো পড়লে দেখবেন যে আপনাদের মোটামুটি একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর যদি কারো হাফ পাসও চলে আসে, তাহলে অ্যাটলিস্ট পরের এক্সামের জন্য আরেকবার বসে সার্টিফিকেশনটা আপনারা খুব ইজিলি ক্লেম করতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা আমি যে ওয়েবসাইটের কথা বললাম ই লার্নিং এর জন্য, যদি আপনাদের সময় হয় তাহলে এই ওয়েবসাইটে আসলে মোটামুটি এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ই লার্নিং এর জন্য মোটামুটি সব উপকরণই পাবেন। তবে আমার মনে হয় না প্রয়োজন হবে, যেহেতু সাফওয়ান আছে, নাম ধরে ডাকছে আমার ভার্সিটির জুনিয়র। জি, অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। তো ও সাফওয়ান আশা করি অনেক হেল্প করতে পারবে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আর যে কোনো প্রয়োজনে আমাকে নক করলেই চলবে, আপনাদের স্যাররা তো আছেই। তো ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো পরীক্ষা দিবেন। আর শনিবার ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের অফিসে। ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ সাইদ ভাই। তাহলে সাফওয়ান স্যার, আর যদি ওদের কোনো স্যার, প্রশ্ন না থাকে জি, তাহলে আমরা শেষ করে দিতে পারি। আমাদের আচ্ছা। মুশফিক স্যার কি আসছেন? মুশফিক স্যার যদি কিছু বলতেন, মুশফিক স্যারের কথা শেষ হওয়ার পরে আমরা আজকের আয়োজনটা শেষ করি। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, একটু দাঁড়ান, আমার অফিসের জন্য। শিওর শিওর। স্টপ শেয়ারিং দিয়ে নেই। মুশফিক স্যার আছেন? সালাম আলাইকুম স্যার, আমি আসি ছিলাম, পুরো সময় ছিলাম, শুনতেছিলাম। খুবই ভালো একটা হ্যাঁ, সেশন হলো, ইনফরমেটিভ। অবশ্যই আমাদের স্টুডেন্টদের জন্য যারা আইটি পাসার এই এক্সামটা দিতে যাবে,
সবার জন্য অনেক হেল্পফুল হবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আমাদের আজকের সেশন কন্ডাক্ট যিনি করলেন, আমাদের রিসোর্স পারসন। থ্যাংক ইউ স্যার, তানভীর স্যার আপনাকেও, সাফওয়ান স্যার, সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আর এই জায়গায় আমি আর একটু বলে রাখি, আমি তো হয়তো এই সামনের 22 তারিখের পরে কিছুদিনের জন্য থাকবো না ভার্সিটিতে। ওই সময়টা আমাদের যে ভার্সিটি যে 25 তারিখে পরীক্ষা, আমাদের সাথে কিন্তু মুশফিক স্যারও আছেন। মুশফিক স্যার আমি দুজন মিলেই পুরো প্রোগ্রামটা দেখি। এখন তো সাফান স্যারও আছেন। আমাদের ভার্সিটি থেকে বাস নেয়া, পুলকও তো আসো, পুলক তো বিষয়গুলো সব জানোই। এবং মুশফিক স্যারকে তুমি একটু হেল্প করবা পুলক। আমাদের ভার্সিটি থেকে বাস রিকুইজিশন নেওয়া, বাসে আমাদের ভেন্যুতে যাওয়া, পরীক্ষা শেষ করা এবং বাসে ফিরে আসা, এই বিষয়গুলো মুশফিক স্যার হেল্প করবেন। তোমাদের মধ্যে থেকে পুলক বা যে কেউ একজন স্যারের সাথে টাইম টু টাইম যোগাযোগ করে এই বিষয়গুলো একদম আগে থেকেই সমাধান করে নিবে। ডিপার্টমেন্টে হেড স্যারকে বললে হেড স্যার অনুমতি দিবে। আর জি স্যার। মুশফিক স্যার বিগত সময়ে কাজ করেছেন, মুশফিক স্যারের ধারণা আছে পুরো বিষয়টা নিয়ে। এখন চাওয়া হচ্ছে শুধু তোমাদের কাছ থেকে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তোমাদের একটা প্রচেষ্টা, যেন আমাদের এই মাঝরাতে এলো তোমাদেরকে বিভিন্ন সময় অত্যাচার করা কষ্টটা যেন সফল হয়। ইনশাল্লাহ স্যার, আপনারা নিরাশ হবেন না। ইনশাআল্লাহ। সাফওয়ান স্যার, 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 তাহলে শেষ করেন। আচ্ছা, জি, থ্যাংক ইউ সো মাচ আবু সাইদ মোহাম্মদ রিজন ভাইয়া, তানভীর স্যার, মুশফিক স্যার এবং সকল আমাদের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।